ইরান ইস্যু নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ফরিদুল আলম। জনাব ফরিদুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ট্রাম্প যেটি বলেছে যে ওয়াশিংটনের সাথে চুক্তি করতে তেহরানের সময় ফুরিয়ে আসছে, এটি দ্বারা আসলে তিনি কি বুঝিয়েছেন? যে কোনো সময় কি তিনি হামলা করতে পারেন, নাকি শুধুই চাপে রাখার কৌশল এটি? ধন্যবাদ আপনাকে। চাপে রাখার কৌশলটি মূলত মুখ্য এখানে। আর যে যুদ্ধ বিরতিটি চলছিল, সেই যুদ্ধ বিরতি 14 দিনের পরে অনির্দিষ্ট সময়ের জন্য এটিকে বৃদ্ধি করা হয়েছে। অনির্দিষ্ট সময়ের বিষয়টি এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, তার শিগগির তেহরানের সাথে একটি চুক্তি করতে চায়, এবং এই চুক্তিটি হচ্ছে এমন একটি চুক্তি যে চুক্তির মধ্য দিয়ে এই যুদ্ধটি একটি স্থায়ী সমাধানে আসা যায়। কিন্তু আমরা যেটি দেখলাম যে ট্রাম্পের এই বক্তব্যের পরেই কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তারা যে বার্তা পেয়েছে, সেই বার্তা অনুযায়ী এই যুদ্ধবিরতি যেটি দ্বিতীয় দফায়, সেটি আগামী রবিবার অর্থাৎ বাংলাদেশ হিসেবে আগামী পরশুদিন এই যুদ্ধবিরতিটি যুক্তরাষ্ট্র এই পর্যন্ত তারা এটিকে এক্সটেন্ড করতে সম্মত হয়েছে। কিন্তু অফিসিয়ালি যুক্তরাষ্ট্র কাউকেই কিছু এই বিষয়টি বলেনি। কিন্তু এই বিষয়টি যেটি বোঝা যাচ্ছে, সেটি হলো যুক্তরাষ্ট্র খুব করে চাচ্ছে একটি চুক্তিতে উপনীত হওয়ার জন্য। কেননা তারা বুঝতে পারছে যে অন্যদিকে ইসরায়েল কিন্তু খুব করে চাচ্ছে যে যে কোনো ছুতোয় যুক্তরাষ্ট্র যেন এই যুদ্ধবিরতি থেকে সরে আসে, কিংবা ইরান যে যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র কোঅপারেট করছে না বলে তারা দাবি করছে, সেই যৌক্তিকতায় বা সেই যুক্তিতে ইরানে আবারও পাল্টা হামলা চালানো উচিত, এরকম একটি বিষয়। এবং এর আগে মার্কিন প্রেসিডেন্ট যে কথাটি বলেছিলেন যে যদি একটি চুক্তিতে সম্মত না হয় ইরান, তাহলে ইরানকে তো নিয়ে যাবো, প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। এর মধ্য দিয়ে তিনি একটি ভয়াবহ ইঙ্গিত দিয়েছিলেন। কেননা এই যুদ্ধে ইরানের উপর ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যে প্রথাগত অস্ত্র ব্যবহার করেছে, এই অস্ত্র ব্যবহার করে ইরানের একটি আস্ত সভ্যতাকে ধ্বংস করা সম্ভব নয়, 9 কোটি মানুষের একটি দেশকে প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়া সম্ভব নয়। এর মধ্য দিয়ে তিনি কার্যত, যদিও তিনি বলছেন পরমাণু অস্ত্রের ব্যবহার করতে চান না, ইঙ্গিত দিয়েছেন পরমাণু অস্ত্রের ব্যবহার ঘটুক, এবং ইসরায়েলের পক্ষ থেকে এই ধরনের একটি প্রভোকেশন মার্কিন যুক্তরাষ্ট্র করছিল, এবং যে প্রভোকেশনটি এখনো রয়েছে। তারা চাচ্ছে এই আলোচনাটি ব্যর্থ হোক। এবং গতকালকেও যেটি বলছে, আজকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য থেকে যেটি জানা যাচ্ছে, যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তারা সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে। অর্থাৎ যুক্তরাষ্ট্র যখনই চাইবে ইরানে, তখনই আবার ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সম্মিলিতভাবে হামলা করবে। এখানে আরেকটি বিষয়ে উল্লেখ করার মতো বিষয়, সেটি হচ্ছে যে ইসরায়েলের এই যে প্রভোকেশন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ইরানে হামলা করার জন্য, এটি কিন্তু আজকে নতুন না। গত 20-25 বছর ধরেই কিন্তু ইসরায়েল এই ধরনের একটি সুযোগের অপেক্ষায় ছিল। অন্য কোনো মার্কিন প্রশাসনকে ইসরায়েল এই ধরনের হামলার জন্য সম্মত করাতে পারেনি, কিন্তু ট্রাম্পকে দিয়ে এই কাজটি করাতে পেরেছে। ট্রাম্প এখন বুঝতে ট্রাম্প পেরেছে কিন্তু যে আরেকটি মন্তব্য করেছে যে সমঝোতা শুধু যুক্তরাষ্ট্রের স্বার্থে হলেই তাহলে হবে, না হলে হবে না। এটি আসলে কূটনীতির ক্ষেত্রে কেমন কথা হলো? আসলে শান্তি প্রক্রিয়াটা আসলে এগোবে কি করে এই ধরনের কথা বললে? বিশেষ করে যখন দুই পক্ষের স্বার্থই সেখানে জড়িত থাকবে, তখনই তো শান্তি প্রতিষ্ঠা সম্ভব। এটি কোনো কূটনীতির ক্ষেত্রে কথা বলছেন। কূটনীতির ক্ষেত্রে এই ধরনের কথা বলার কোনো সুযোগ নেই। কূটনীতির ক্ষেত্রে সবচেয়ে বড় যে বিষয়টি কাজ করে, সেটি হচ্ছে যে আলোচনায় বসতে গেলে পরস্পরকে কিন্তু সমানভাবে সম্মান প্রদর্শন করতে হবে। যুক্তরাষ্ট্র আলোচনায় বসার আগে, চুক্তি স্বাক্ষর করার আগে চুক্তি কি হবে, এই ধরনের শর্তগুলো যদি দিয়ে থাকে এবং সেখানে যদি তাদের রিজিডিটি শো করে থাকে, তাহলে তো এখানে একটি সঠিক বা কার্যকর চুক্তি বা একটি লাস্টিং ট্রিটি কিন্তু সেখানে হতে যাচ্ছে না। যেমন যে বিষয়টি তিনি বলে দিয়েছেন, ইরানকে কখনোই পরমাণু অস্ত্র সমৃদ্ধকরণ করতে দেয়া, মানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে দেয়া হবে না, ইরানের কাছে কখনোই পরমাণু অস্ত্র থাকবে না, হরমুজ প্রণালী খুলে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি কিছু শর্ত তিনি চাপিয়ে দিয়ে বলেছেন যে এইগুলো মেনে নিয়ে ইরানকে চুক্তি করতে হবে। তাহলে তার চুক্তির জন্য আলোচনায় বসার কোনো দরকার নেই। সুতরাং ট্রাম্পের কথার মধ্যে কূটনীতি সুলভ পুরো বক্তব্যই আমরা কখনো পাই না, এখনো পাচ্ছি না। এবং এটি হচ্ছে আসলে এই ইরান যুদ্ধ নিয়ে যে জটিলতা, সব জটিলতার মূলে কিন্তু এই বিষয়গুলোই কাজ করছে। এখন আপনি দেখেন যে ট্রাম্প যেভাবে কথাগুলো বলছেন, তিনি যেন ইসরায়েল যে কথাগুলো বলছে ইসরায়েলের শিখিয়ে দেওয়ার কথা। অন্যদিকে লেবাননের উপর ইসরায়েল যে হামলাটি সাধন করছে, এই হামলার পেছনে কি যুক্তি থাকতে পারে? লেবানন তো আরেকটি স্বাধীন দেশ, ইরানের মতো আরেকটি দেশ। সুতরাং এই যে লেবাননের উপর যে হামলাটি করেছে, যুদ্ধবিরতির মধ্যে এটি অন্তর্ভুক্ত থাকলেও ইসরায়েল বলেছে লেবানন অন্তর্ভুক্ত না বলে 2000 মানুষকে হত্যা করা হয়েছে। ইরানের যুদ্ধে যেটি করেছে, সেইখানেও কয়েক হাজার মানুষকে হত্যা করা হয়েছে, এর মধ্যে প্রথম দিনে কয়েকশো শিশুকে হত্যা করা হয়েছে। একের পর এক তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করছেন। জি, সুতরাং আরেকটি বিষয় একটু আপনার কাছে জানতে চাই যে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইতিমধ্যে বলেছেন যে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতে তারা অপেক্ষায় রয়েছেন ইরানে হামলা করার ব্যাপারে। এই যে তারা সবুজ সংকেতের কথা বলছে, এর আগে যতগুলো হামলা তারা ইরানে করেছে, সবগুলোই কি আসলে তাহলে যুক্তরাষ্ট্রের ইশারাতেই হয়েছে? যদিও যুক্তরাষ্ট্র অনেক ক্ষেত্রে কিন্তু না করেছে যে না, আসলে সব ক্ষেত্রে তাদের অনুমতি নেওয়া হয়নি।
এটি আপনি খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর এই কথার মধ্য দিয়ে এটি প্রকাশ পায় যে এর আগে ইসরায়েল যতবার ইরানের উপর হামলা করেছে, এর আগে গাজায় হামলা করেছে, যা কিছু করেছে ইসরায়েল মধ্যপ্রাচ্য নিয়ে সবকিছুর পেছনে যুক্তরাষ্ট্র একটি সবুজ সংকেত ছিল বলেই করেছে। কেননা যুক্তরাষ্ট্র আপনি দেখেন ইসরায়েলের প্রত্যেকটি হামলাকে কিন্তু অন্য কোনো দেশ না, যুক্তরাষ্ট্র বৈধতা দিয়েছে। এমনকি সাম্প্রতিক সময়ে পোপ লিও তিনিও কিন্তু এই যুদ্ধের বিপক্ষে কথা বলেছেন বলে তিনিও কিন্তু ট্রাম্পের ব্যক্তিগত আক্রমণের শিকারে পরিণত হয়েছেন। ইউরোপের দেশগুলো এই যুদ্ধের বিরুদ্ধে কথা বলছে বলে এখন ইউরোপের দেশগুলোর সাথে তিনি কোনো সম্পর্ক রাখতে চাচ্ছেন না। ন্যাটোকে তিনি দোষারোপ করতেন যে আমেরিকার এই যুদ্ধে ন্যাটো কেন ঝাঁপিয়ে পড়ছে না। সুতরাং এই সবকিছু মিলে আমরা যেটি দেখলাম যে যুক্তরাষ্ট্রের কাছে ইসরায়েলের সবচেয়ে বড় একটি বিষয় এখন হয়ে দাঁড়িয়েছে। এবং এমন একটি দেশ ইসরায়েল, যে দেশের সরকার প্রধান, যিনি তার ইচ্ছা স্বাধীনভাবে ইরানের একটি সভ্যতাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছেন, পুরো গাজাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন, যার উপর আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা, তিনি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজন আসামি। এটি জানার পরেও কিন্তু, অর্থাৎ সারা বিশ্বে একজন নিন্দিত ব্যক্তি, তারপরে কিন্তু ট্রাম্প অন্য কোনো যুক্তির তোয়াক্কা না করে কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রীর পরামর্শে ইসরায়েলের সমস্ত যে কর্মকাণ্ডগুলো আছে তার সমস্ত কর্মকাণ্ডকে বৈধতা দিয়ে গেছে। এবং অন্য কোনো রাষ্ট্র এগুলিকে সম্মত না দেওয়ার পরে বড় বড় রাষ্ট্রগুলোও কিন্তু এটির পক্ষে কিন্তু সায় দিচ্ছে না। জাতিসংঘের নিরাপত্তা পরিষদেও কিন্তু এটিকে যুক্তরাষ্ট্র তাদের সপক্ষে একটি প্রস্তাব বানানোর চেষ্টা করেছিল, সেখানেও কিন্তু বিষয়টি সম্মত হয়নি। সুতরাং আমরা যেটি দেখছি, যুক্তরাষ্ট্রের মতো দেশ যারা আছে, যারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য, যাদের দায়িত্ব হচ্ছে আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা রক্ষায় কার্যকর ভূমিকা পালন করা, তারা যদি এরকম ভাবে ক্যাটেগরিক্যালি যে গাজার মতো জায়গায়, ইরানের মতো জায়গায় যদি একতরফাভাবে হামলা করে বসে, তাহলে এবং সেই হামলার পেছনে আমাদেরকে আন্তর্জাতিক কোনো বৈধতা কিন্তু কাজ করছে না, শুধুমাত্র একটি দেশ ইসরায়েল। ইসরায়েলের সমস্ত যে যে অসৎ পরামর্শগুলো, সেগুলোকে মেনে নিয়ে এই হামলাগুলো পরিচালনা করা হয়ে আসছে। এবং এটি হচ্ছে ট্রাম্পের কূটনীতির সবচেয়ে বড় ভুল, ট্রাম্পের রাষ্ট্রনীতির সবচেয়ে বড় ভুল, ট্রাম্পের রাজনীতির সবচেয়ে বড় ভুল। এবং এই ভুলগুলো দিয়ে তিনি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে জি, একটি তার মানে বড় এটা ধরনের স্পষ্ট যে সমগ্র মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার পেছনে যুক্তরাষ্ট্রের দায়টাই সবচেয়ে বেশি। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ আমাদের সাথে আলোচনায় থাকার জন্য।